সুন্দর, যেমন চেহারা তেমন লম্বা, গায়ের রং টকটকে হলুদ, আর চুলের কথা কি বা বলবো, যে দেখবে তার মুখ থেকে বেরিয়ে আসবে মাশাআল্লাহ। শায়লা বেগম আর তাকাতে পারলেন না এই মুখটার দিকে। মেয়েটা জীবনে কষ্ট ছাড়া আর কি পেল? বাবার বাড়িতে সুখ নেই, বিয়ে করে এসে স্বামীর সুখ সহ্য হলো না, এখন আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। ভাবলেই তার বুক ফাটে। আর কিছু না ভেবে বলল, কিছু হয়নি আমার, তুমি নাস্তা করে নাও। আপনি খেয়েছেন মা? শায়লা বেগম আর চোখে ছেলের দিকে তাকালেন, শুধু বললেন, একবেলা না খেলে কিছু হবে না মা, তুমি খাও, আমি মন ভরে তোমায় দেখি। আহিয়া মুচকি হেসে খাওয়া শুরু করলো। শায়লা বেগম তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে, যাকে তার ছেলে পছন্দ করে পুতুল বউ বানিয়ে দিচ্ছিল, যাকে দেখে তার চোখ জোড়াতো। কিছুদিন পরে হয়তো এই মেয়েটাকে আর নিজের কাছে রাখতে পারবে না, এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আহিয়া খাওয়ার মাঝে তাকিয়ে দেখে শায়লা বেগম কাঁদছে। সে ব্যতিব্যস্ত হয়ে পড়লো। মা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কিছু না মা, তুমি খাও। আরজান এসব দেখে আর খেতে পারলো না, উঠে গটগট পায়ে চলে গেল বাহিরে। রাত বাড়ছে ধীরে ধীরে। আরজান সেই যে বের হয়েছে আর বাড়িতে ফেরেনি। এখন রাত 12টা বাজে। আরজান মেইন দরজার লক খুলে ভেতরে ঢুকলো। বাড়িতে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে যেন কোনো মৃত্যুপুরী। আরজান ধীর পায়ে ভেতরে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে মায়ের ঘরে দরজার সামনে দাঁড়ালো। এত রাতে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে তাদের কথা চলতে থাকে। দেখতে দেখতে আজ সেই দিনটা চলে আসলো। সমস্ত নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। তানিশার বাবা বলল, জামাই বাবাজি, তোমার অফিসের স্যার আসলেন না তো? এক্ষুনি চলে আসবে। কথাটা বলতে না বলতেই একটা গাড়ি থামার শব্দ হলো। ওই তো স্যারের গাড়ি, 15 কোটি টাকা দাম। তানিশার বাবা তানিশার মাথায় একসাথে কথাটা শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা। নীলের স্যার প্রবেশ করতেই সবকিছু মনে হলো নিস্তব্ধ হয়ে গেছে। চোখ দুটো দিয়ে মনে হলো যেন স্বপ্ন দেখছে তানিশা। সকলের সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, 1 বছর আগে সে বেকার ছেলেটা। নিজের অফিসে বসে কাজ করছে সাইদ। কঠিন পরিশ্রম আর নিজের প্রতিভায় আছে এই জায়গায় এসে পৌঁছেছে। এমন সময় হঠাৎ তানিশা এসে দাঁড়ালো তার সামনে। সাইদ শুধু একবার দেখলো, কিন্তু কিছু বললো না। তাই একটা চেয়ার টেনে বসলে সাইদ বলল, আপনাকে বসার অনুমতি কেউ দিয়েছে? মানেটা হলো আমার অফিসে এসে আমার অনুমতি ছাড়া আপনি বসতে পারবেন না, আর তাছাড়া আমার সাথে বিশেষ প্রয়োজন ছাড়া দেখা করা যায় না। এর মধ্যে অনুমতি দরকার হয়। সাইদ, আমি তোমার স্ত্রী ছিলাম, তুমি আমাকে কত ভালোবাসো সেটা ভুলে গেছো? ভালোবাসি হবে না, কথাটা হবে ভালোবাসতাম। ওসব এখন অতীত। আমার সেই ভালোবাসার কোনো মূল্য তুমি দাওনি। তোমার কাছে আমি শুধু একটা বেকার অপদার্থ ছাড়া কিছুই ছিলাম না। মায়ের কথার অবাধ্য হওয়ার ইচ্ছে ওর ছিল না, কিন্তু তাই বলে বিয়ে? লতাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিভাবে বউ হিসাবে মানবে? তাছাড়া চলনিটাকে ও ভীষণ ভালোবাসে। রাজীব মিনমিনিয়ে কণ্ঠে বলল, আম্মা, বিয়েটা না করলে হয় না? সামনে নির্বাচন, যদি লোকজন জানে ঝামেলা হয়ে যাবে। তাছাড়া লতা আমার বোনের মতো। আমিনা বেগম বুঝলেন ছেলের মতিগতি ঠিক নেই, তাই ভ্রুকুচকে বিরক্তি দিয়ে বললেন, এই বিয়ে যদি না করো তবে তুমি আমার মরা মুখ দেখবে। জুলোই যাক তোমার নির্বাচন, আমি আত্মহত্যা করবো নয়তো বাড়ি ছাড়বো। আমার জিত তোমার অজানা নেই, এখন প্রস্তুতি নাও। রাজীব চুপচাপ উঠে আসলো। মায়ের মৃত্যুর কারণ হতে চাইছে না, কিভাবে সর্বনাশা বিয়ে আটকাবে বুঝতে পারছে না। তা জানা মতে লতাও ভীষণ খুশি। ওর মা শায়লা বানু ওকে বুঝিয়েছে রাজীব আর 2 দিন পরে দেশের এমপি হবে। এমনিতেই শেখ বাড়ির অর্থ সম্পদের অভাব নেই, ওকে বিয়ে করলে লাভে লাভ। আমিনা বেগম লতাকে বোনের থেকে এক প্রকার চেয়ে নিয়েছেন ছোট ছেলে মাসুদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু ছেলেটা আর্মিতে জয়েন করার পর কোনো এক আর্মি অফিসারের মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মা, আমি শুনে খুশি হয়েছি তুমি আমার সাথে লতার বিয়েটার কথা ভুলে গেছো। লতার বিয়ে দেওয়া নিয়ে যদি এত চিন্তিত হও তাহলে বড় ছেলের সাথে দাও, সেটাই তোমার সঠিক সিদ্ধান্ত হচ্ছে। যাই হোক, আমি বাড়িতে আসতে আরো 3 মাস সময় লাগবে, তখন না হয় আমার বিয়ের ব্যাপারে কথা হবে। ছোট ছেলে এমন আমিনা বেগমকে সালাম করে বেরিয়ে গেল। আমিনা বেগম ছেলের ভবিষ্যতের কথা ভেবে বিয়েটা মেনে নিয়েছে।